অফিসে ঢুকতেই নন্দিনীর কেমন জানি একটা অনুভূতি হলো। ভালো না মন্দ বলতে পারবে না। তবে মনে হচ্ছে দিনটা ভালোই যাবে। কালো মাড়ি আর কালো দাঁতের পাটি নিয়ে যে বস বসে থাকে তার ঘরে, এখনো পুরো বস হয়ে উঠতে পারে নাই। তবে প্রক্রিয়া চলমান। সেই পুরনো গলদা চিংড়িটা অবসরে যাচ্ছে স্বেচ্ছায়। তার বেআইয়ের বিজনেস দেখাশোনা করবে, সেই দায়িত্ব নিয়ে সে চলে যাচ্ছে। তাহলে সেই গলদা চিংড়ির দায়িত্ব নেবে এই কালো মাড়ি আর কালো দাঁতের কন্যা ব্ল্যাক ডায়মন্ড। ডায়মন্ড বললে কি ঠিক হবে? ডায়মন্ডের তাজাল্লি তো তার আত্মার মাঝে নেই। তাহলে না হয় কালো ডাইনি বলা যাক তাকে। উপর মহলে তেল যতটুকু ঢালার ঢেলে যাচ্ছে এই কালো ডাইনি। গলদা চিংড়ি তার প্রাণের বন্ধু। কিভাবে এদের অ্যান্টেনা মিলে যায় নন্দিনী বুঝতে পারে না, বুঝতে চায়ও না। কারণ মিলমিশের জন্য যে শ্রম ব্যয় করতে হয় তা করার মতো মানসিক ধৈর্য নন্দিনীর নেই। থাকলে যে আবার হাতিঘোড়া মেরে ফেলতো তাও নয়। আসলে হেলসে খেলে গড়িয়ে আপ্যায়ন করে সুসম্পর্ক বজায় রেখে বড় কর্তার নির্দেশ পালন করে তাকে খুশি রাখা, এসব কাজ নন্দিনীর পক্ষে একেবারেই কঠিন। অফিসে আসে, কাজ করে মনোযোগ দিয়ে, কোথাও খুঁত পায় না, ভুল ধরতে পারে না বলে একগাদা মিথ্যে কথা বানিয়ে বানিয়ে নন্দিনীর বিরুদ্ধে উপস্থাপন করে কালো ডাইনি তার উপরের মহলে। অথচ তারপরও মেয়েটির চাকরি খেতে পারে না। মেয়েটিকে তাড়াতে পারলে একটা ছাগল গোছের চাকরানি নিত, কাজে কর্মে সহায়তার জন্য, কর্তৃত্ব ফলাবার জন্য। নন্দিনীর সাথে যতই তা করতে চায় কেন জানি পারে না, কোথায় যেন থমকে যায়, কোথায় যেন আটকে যায়। তবে আজ কালো ডাইনির মেজাজ খুব ভালো। ওই যে বললাম না, সবুজ সংকেত পেয়ে গেছে। গলদা চিংড়ির জায়গাটা সেই পাবে, সাথে হালকা পাতলা কিছু বোনাস। ইচ্ছে আছে বোনাসটা পেলেই ওই কালো ডাইনি শহরের অদূরে সেই শিরু নদীর পাড়ে জমির বায়না দেবে। সরকারি প্লট, একটা প্লট রাখতে পারলে এই প্রথম প্রজন্ম যাদের শহরে একটা থাকার আশ্রয় হবে। এখন তারা ভাড়া বাড়িতে আছে, ছেলে আর সে। স্বামী পরিত্যক্তা। স্বামী কেন চলে গেছে কেউ জানে না। ছেলের ভরণ পোষণ করে কিনা নন্দিনী জিজ্ঞেস করেনি। অতটা ক্লোজ এখনো হয়ে উঠতে পারেনি। তবে আজ হাতে কিছু সময় আছে। তার কক্ষে ঢুঁ মারলে কেমন হয়? যেমন ভাবনা তেমন কাজ। নন্দিনী প্রবেশ করলো, সাথে বাটু ছিল। সে সহকর্মী হলেও আদর করে তাকে বাটু বলে ডাকে মনে মনে। মুখে তো বলা যাবে না, কষ্ট পাবে। শ্রীলঙ্কান ধাঁচের 4.5 ফুট লম্বা। মেয়েটিকে দেখলে এই দেশীয় মনে হয় না, অথচ বাঙালি। তবে তার বাবাটা শ্রীলঙ্কানই হবে। না হলে এই ধরন পেল কোথা থেকে এই বাটু? বাটু সবসময় কালো ডাইনির সাথে, গলদা চিংড়ির সাথে কাজে অকাজে ঘেঁষাঘেঁষিটা একটু বেশিই করে। একদিন তো অফিসে ভোজের আয়োজন করে বড় বড় গলদা চিংড়ি খাইয়ে একেবারে কেল্লা ফতে। সবচেয়ে বেশি পরিমাণে গলদা চিংড়ি গিলেছিল সদ্য অবসরে যাওয়া বড় কর্তাটি। ওই বয়সে এতগুলো চিংড়ি গলদকরণের দৃশ্য দেখি নন্দিনীর মনে হয়েছিল ব্যাটা নিজেই যেন একটা আস্ত গলদা চিংড়ি। কিন্তু নন্দিনীদের মতো জুনিয়র কর্মকর্তাদের ভাগ্যে এক পিসের বেশি গলদা চিংড়ি পড়েনি সেদিন পাতে। এক পিসই বা কোথায় পাওয়া যায়? মাছের যা দাম, বেতনে পোষায় না। আর গলদা চিংড়ি বলে কথা। বাটুর স্বামী শহরের প্রান্তে হোলসেল বাজার থেকে কিনে এনেছে এই গলদা চিংড়ি। এক হাঁটু কাদা টপকে সকাল বিকাল বাজার করে এনেই অফিসে ভোজের আয়োজন। তারও কিছুদিন পর আজ সেই দিন এসেছে। নন্দিনী প্রবেশ করেছে কালো দাঁত কালো মাড়ির ডাইনির কক্ষে। খুশিতে কালো দাঁত বের করে হেসে হেসে অভ্যর্থনা জানাতে জানাতে কালো ডাইনি বলল, ফুচকা খাবেন? বাহ, কি সুন্দর আপ্যায়ন, আদর, ভালোবাসা। মুগ্ধ হয়ে নন্দিনী বলল, নিশ্চয়ই। পিয়নকে সাথে সাথে পাঠিয়ে দিল ফুচকা আনতে। 3 প্লেট। নন্দিনী, বাটু আর তার জন্য। আসলে ড্রেনের ধারের স্ট্রিট ফুড নন্দিনী কখনো খায়নি। এবার না হয় স্বাদ গ্রহণ করা যাবে। ভালো যে বলে বসেনি ভালো যে বলে বসেনি, চলেন ড্রেনের ধারে যাই।
ওখানে ভালো ফুচকা বিক্রি হয়। ওই ফুচকাগুলো আরো বেশি মজাদার। টুকটাক কথা বলতে, বলতে কালো দাঁত বের করে ভদ্রমহিলা তার একমাত্র পুত্রের গুণাগুণ শুরু করে দিল। তার জন্য কোনো প্রাইভেট মাস্টার দরকার হয় না। সে নিজেই যথেষ্ট মেধাবী এই ক্যামব্রিজের সিলেবাস বুঝবার জন্য। যে সিলেবাস বাংলা মিডিয়ামের ডিগ্রি ক্লাসেও পড়ায় না। তার ছেলে কখন ঘুম থেকে উঠে, কখন তার খাবার, কখন তার কাপড় পরা, তার আন্ডারওয়্যার রেডি করে রাতে সব গুছিয়ে রাখা, সবকিছুর নিখুঁত বিবরণ দিল এই কালোমারী। ক্লাস 10 এ পড়া ছেলে তার খুব শিগগিরই ও লেভেল দেবে। কিন্তু মাস্টার লাগবে না। সে নিজেই পড়বে তার পড়া। এ কথাটা কেন এই কালো মহিলা, কালো মাড়ির, কালো দাঁতের, কালো ডাইনি বারবার নন্দিনীকে বুঝাতে চাচ্ছিল বা জানাতে চাচ্ছিল তা নন্দিনীর বোধগম্য হচ্ছিল না। জীবনের এই প্রান্তে এসে কোন সিলেবাসের কতটুকু ঠেলা তা তো নন্দিনী নিজেই জানে। তাকে নতুন করে ক্যামব্রিজ সিলেবাসের ধারণা দেবার কারণ এখন নতুন করে আবার নন্দিনীকে ভাবতে হবে। গত সপ্তাহ থেকে ছেলেকে নতুন ব্লেজার কিনে দিয়েছে। নতুন ব্লেজার সেই ছেলে পড়েছে। সে কথাও জানালো খুব আন্তরিকতার সাথে। জীবনযাপনে মহিলা খুব পরিচ্ছন্ন থাকে। কালো মাড়ি তো, আধুনিক বলে কথা। দিনে অন্তত একবার সে দাঁত মাজে। সকালে নয়, ঘুমাতে যাবার সময়। তাই কালো দাঁতের কালো মাড়ির এত মজবুত, এত শক্তিশালী জীবনের ক্ষমতা। দাঁত মাজার ফিরিস্তি দেয়া শেষ হলেই নন্দিনী প্রমাদ গোনা শুরু করলো। এখন না বাথরুমে আর কি কি করে তারও বর্ণনা শুরু করবে। দাঁত যখন একবার মাজে তখন তো আধুনিক বটেই। ভিতর থেকে কে যেন একটা ঠেলা দিল নন্দিনীকে। দরজার দিকে তাকিয়ে দেখল ফুচকা হাজির। চাকরির বয়সে মহিলা সিনিয়র বলে ওয়াল টু ওয়াল জানালার অফিস রুমটা সেই পেয়েছে। পাশের অংশটুকু অন্য বিভাগের অন্য এক কলিগের। তাদের সেই কলিগ এর বস আবার কনভার্টেড মুসলমান। সারাদিন চোয়ালটা শক্ত করে রাখে আর মুখটা ভেঙচি মেরে বাঁকা করে বলে ওঠে তার বিভাগের কর্মীকে, খবরদার ওই জানালেখেরা ঘরখানা ছাড়বে না, কালু দাদিকে তার রুম বাড়াতে দেবে না। ভাবখানা এমন যেন সারা জীবনের গ্যারান্টি নিয়ে এসেছে এক একজন তাদের কর্মক্ষেত্রে, তাদের কর্ম পরিসরে। অফিস কক্ষ দিয়েও কম্পিটিশন। আসলে ভালোটা তারা পেয়েও যায় কম্পিটিশনে। নন্দিনী পড়ে থাকে আলো বাতাসহীন, জানালাবিহীন এক ছোট্ট কিউবিকেলে। না আছে তার ওভারটাইম, না কোনো বোনাস। ভবিষ্যতের পথ খোলাসা করার জন্য গলদা চিংড়ির জন্য যে ভোজের আয়োজন করবে সেটাও করতে ইচ্ছে করে না তার। এই মানুষগুলোকে হাই বলতেও তার ইচ্ছা করে না। তাই পথের সম্মুখে যখন নন্দিনীর সাথে গলদা চিংড়ির দেখা হয়ে গিয়েছিল, গলদা চিংড়ি বলে ঘাটটা ঘুরিয়ে নিয়েছিল। তার সমস্ত ঘৃণা ছিটকে ছিটকে নন্দিনীর দিকে বের করছিল। কারণ তার বড় আশা ছিল সে চলে যাচ্ছে বলে নন্দিনী তাকে গলা জড়িয়ে ধরবে, কান্না করবে, বিলাপ করবে, বলবে গলদা চিংড়ি যেও না, বড্ড কষ্ট হচ্ছে। কিন্তু গলদা চিংড়ির জন্য নন্দিনী সে সহানুভূতি গলদা চিংড়ি যখন দেখতে পায়নি, তখন সেই কালো দাঁতিকে, সেই কালো ডাইনিকে তার আফসোসের কথা বলেছিল। আর সেই কালো ডাইনি বারবার এসে নন্দিনীকে সে কি চাপ প্রয়োগ, আমাদের অনুষ্ঠান করতে হবে, গলদা চিংড়িকে বিদায় দিতে হবে, সেজন্য আমরা ফান্ড রেজ করছি, সেজন্য আমরা চাঁদা চাই, আপনি টাকাটা দেবেন না কেন, টাকাটা দেন। অনেকে তখন বলল নন্দিনীকে বুঝিয়ে, টাকাটা দিয়ে দাও, এই 10-12 টাকার জন্য আজকাল মানুষ খুন পর্যন্ত হয়ে যায়। নন্দিনী তখন ইচ্ছের বিরুদ্ধে তাদের সেই গলদা চিংড়িকে বিদায় অনুষ্ঠানের টাকা কন্ট্রিবিউট করার জন্য কালো দাদির হাতে 10-12 টাকা যখন গুঁজে দিল, কালো দাদির সেই কি দাঁত বার করে হাসি, আর সেই কি আনন্দ, যেন একটা জন্মগত হাড় হাবাতে কোনোদিন টাকার মুখ দেখেনি, অথচ লাখ টাকা বেতন পায় প্রতি মাসে। তারপরেও তার সে কি আনন্দ সেই 10-12 টাকা পেয়ে। আহারে, এরা মানুষ নাকি সুচালো ধারসম্পন্ন চতুষ্পদ বিশিষ্ট বেজি, নন্দিনী বুঝে উঠতে পারে না। বেজি
বনবিড়াল নিশ্চয়ই নয়। তাহলে তো দিনে একবার দাঁত মাজত না। নিশ্চয়ই বেজি বা বনবিড়াল থেকে এর অবশ্যই অন্যরকম কিছু।